সবাইকে শুনবেন, এখানে বিএনপি লোকেরা উস্কানি দিতে আসবে। বেসিক্যালি টার্গেট আমাকে বলেছে। আরে আমি বলেন আমি একটা সবসময় দেবো ওগুলি ব্যাপারটা। তিন চার দিন হলো শামীম ওসমানকে আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, বিশেষ করে 15ই আগস্টকে সামনে রেখে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। তো ওই উপলক্ষে সে আসা শুরু করেছিল। ঠিক তেমনই এরকম একটা প্রোগ্রামে আজকে এসেছিল আমেরিকায়। আর যাবে কোথায়? সে অতি দ্রুত প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত যখন পালিয়ে যাচ্ছিল, ওই সময় জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মী যারা আছে তারা তাকে ধাওয়া দেয়, সে পালিয়ে যায় এবং ধরে ফেলে, এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। জামাত ইসলামের কঠিন চাপে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে, দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে। এই দুঃখ প্রকাশ এমনি এমনি হয়নি, এটা জামাতের একটা বিজয়, আমিরে জামাতের বিজয়। রাজনীতির এই দাবা খেলায় এমন এক মাস্টার স্ট্রোক খেলা হলো যা খোদ সরকার প্রধানও হয়তো কল্পনা করতে পারেননি। তারেক রহমানের সেই দম্ভের বেলুন এক নিমিষে পিন ফুটিয়ে চুপসে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির তরুণ তুর্কি, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা 4 আসনের সিংহ হৃদয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তো চ্যালেঞ্জ করে বলতেছে, সমস্ত ফর্মুলা দেওয়া আছে, দিস্তা কাগজ দেওয়া আছে, তো আপনারা সেগুলো পড়েন নাই কেন, সেগুলো মানেন নাই কেন? আপনারা বিরোধী দলের ওই ফর্মুলাটা নিলে অসুবিধা কি? সবাই আগে বাংলাদেশ এই কথা তো বলছিলেন, শুধু বিএনপি থেকে যারা বুদ্ধি পরামর্শ দিবে সেটাই নিবেন, বিরোধী দলের বুদ্ধি পরামর্শ নিবেন না, নেওয়া উচিত। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, নিউ ইয়র্কে যে নারায়ণগঞ্জের শামীম ওসমান, সে কিন্তু আজকে গণধোলাই খেয়েছে জামাতে ইসলাম এবং এনসিপির নেতাকর্মীদের হাতে। হ্যাঁ দর্শক, 15ই আগস্ট উপলক্ষে শামীম ওসমান নিউ ইয়র্কে একটি জনসভার আয়োজন করেছিল এবং সেই জনসভায় যখন সে ভাষণ দিতে নিচ্ছিল তখনই কিন্তু জামায়াতে ইসলাম এবং এনসিপির নেতাকর্মীরা গিয়ে তাকে আহত করে এবং আরেকদিকে ঘটনা ঘটেছে যা বিশাল আকারের রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে তোমরা যদি 6 মাসের মধ্যে বিদ্যুতের এই ঘাটতি যে আছে সেটা যদি পূরণ করতে পারো তাহলে আমি তোমাদের সম্পূর্ণ এবং সকল প্রকল্প বাস্তবায়ন করব। ঠিক সেই সময়ই হাসনাত আব্দুল্লাহ এমন একটি ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে যে তথ্যের কারণে এখন সরকারের মধ্যে কঠিন একটা প্যাচ লেগে গিয়েছে। কারণ হাসনাত আব্দুল্লাহ দাবি করেছে তিনি নাকি আরো অনেক আগেই এগুলোর সমাধান তার টেবিলে দিয়ে রেখেছেন, কিন্তু তার মন্ত্রীরা সেই সমাধানগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে পৌঁছয়নি। তাহলে এই দেশের রাজনীতি কি হতে যাচ্ছে এবং কি ঘটনা ঘটতে যাচ্ছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেশ জুড়ে যখন ভ্যাপসা গরম আর লোডশেডিং এর ভয়ঙ্কর যন্ত্রণায় 18 কোটি মানুষের রাতের ঘুম হারাম, চারদিকে যখন গ্যাস বিদ্যুতের জন্য তীব্র হাহাকার আর কলকারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই রাজনীতির মাঠে যেন এক বিশাল বোমা ফাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের দুর্ভোগের দ্রুত সমাধান করার বদলে তিনি উল্টো বিরোধী দলের দিকে ছুড়ে দিলেন এক দাম্ভিক চ্যালেঞ্জ। ভরা মজলিসে বেশ দম্ভের সাথেই তিনি আলটিমেটাম দিলেন। আমি 3 মাসের মধ্যে, মাত্র 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। যারা আজ বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ে এত কথা বলছেন, পারলে আগামী 3 মাস যান, আরো 3 মাস বাড়িয়ে দিলাম, অর্থাৎ 6 মাসের মধ্যে সমাধানের কোনো ভালো ও কার্যকর পরিকল্পনা নিয়ে আসুন। আর যদি শুধু বিভ্রান্তি ছড়াতে এসব কথা বলে থাকেন তবে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমতাসীনদের এমন কড়া ধমক আর হুঙ্কারে অনেকেই ভেবেছিলেন বিরোধী শিবিরের নেতারা হয়তো এবার জবাব দিতে না পেরে লেজ গুটিয়ে পালাবেন বা চুপসে যাবেন, কিন্তু না। রাজনীতির এই দাবা খেলায় এমন এক মাস্টার স্ট্রোক খেলা হলো যা খোদ সরকার প্রধানও হয়তো কল্পনা করতে পারেননি। তারেক রহমানের সেই দম্ভের বেলুন এক নিমিষে পিন ফুটিয়ে চুপসে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির তরুণ তুর্কি, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা 4 আসনের সিংহ হৃদয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। গত শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক চরম সাহসী পোস্টে তিনি সেই চ্যালেঞ্জ তো গ্রহণ করেছেনই, উল্টো এমন 4টি কড়া প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর মুখের উপর জবাব দিয়েছেন যা শুনে রীতিমতো ঘাম ছুটে গেছেন ক্ষমতাসীনদের। হাসনাত যেন চোখে আঙুল দিয়ে সেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন
বলছেন, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগে নিজের টেবিলটা একটু চেক করে দেখুন, সমাধান আপনাদের নাকের ডগাতেই পড়ে আছে। শুধু রাজপথে নয়, এবার সরকারের চোখের দিকে তাকিয়ে টেবিলে বসেও যে এই তরুণ প্রজন্ম কড়ায় গন্ডায় হিসাব মেলাতে জানে, হাসনাত আব্দুল্লাহর এই এক পোস্টই তা পরিষ্কার হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, চলুন আজ দেশ নিউজ 24 এর এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা দেখে নিই হাসনাত আব্দুল্লাহর দেয়া সেই 4টি প্রস্তাবের ভেতরে আসলে কি এমন বারুদ লুকে আছে যা পরে খোদ সরকারের শীর্ষ মহলেও আজ রীতিমতো কাঁপুনি ধরেছে। প্রথম প্রস্তাব, সমাধান তো টেবিলের উপরেই পড়ে আছে। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন যে চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর অন্তত একটু খোঁজ নেওয়া উচিত ছিল যে সমাধান ইতিমধ্যেই তাদের টেবিলে দেওয়া আছে। তিনি জানান, এনসিপি এর আহ্বায়ক ও তুখোড় সংসদ সদস্য নাহিদ ইসলাম অনেক আগেই বিদ্যুৎ সংকট নিরসনে একটি মাস্টার প্ল্যান সরকারের কাছে জমা দিয়েছেন, যেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মিলিয়ে মোট 15 দফার একটি সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। হাসনাত চরম আক্ষেপ ও শ্লেষের সুরে বলেন, প্রধানমন্ত্রীর এত বড় ডাউন সাইজের মন্ত্রিসভা ও বিশাল উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই 15 দফার তথ্য তার কাছে পৌঁছায়নি। এটি সরকারের জন্য চরম লজ্জার কথা। সত্যিই তো, একটি দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি বিরোধী দলের দেয়া এত গুরুত্বপূর্ণ একটি মাস্টার প্ল্যান নাই পৌঁছায়, তবে সেই বিশাল মন্ত্রিসভা আসলে কি কাজ করছে? তারা কি কেবল নিজেদের চেয়ার গরম করছেন? দ্বিতীয় প্রস্তাব, পড়ে দেখার আহ্বান। হাসনাত আব্দুল্লাহর তার দ্বিতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি আহ্বান জানান এনসিপি এর দেয়া সেই সুস্পষ্ট প্রস্তাবগুলো একটু কষ্ট করে পড়ে নেওয়ার জন্য। তিনি মনে করিয়ে দেন, ওই মাস্টার প্ল্যানে 30 দিনের জন্য 5টি স্বল্পমেয়াদী, 6 থেকে 18 মাসের জন্য 6টি মধ্যমেয়াদী এবং 4টি দীর্ঘমেয়াদী সমাধান খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। হাসনাত যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে বিরোধী দল শুধু অন্ধের মতো সমালোচনাই করে না, তারা দেশ পরিচালনার জন্য শতভাগ প্রস্তুত। সমাধানের ব্লুপ্রিন্ট তাদের হাতেই আছে, শুধু সরকারের সদিচ্ছার অভাব। তৃতীয় প্রস্তাব, বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধ। এই চরম বিদ্যুৎ সংকটে যখন মানুষের জীবন অতিষ্ঠ, ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড়, তখন বিরোধী দলের পক্ষ থেকে বারবার একটি বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধ করা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ তার তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রীকে সেই অনুরোধে সাড়া দেওয়ার জোরালো আহ্বান জানান। সরকারের এমন চরম অবহেলা ও ইগনোরেন্সকে চরম হতাশার চোখে দেখে হাসনাত সরাসরি প্রধানমন্ত্রীর বিশাল টিমের সক্ষমতা, যোগ্যতা ও আন্তরিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। আর এই প্রশ্ন আজ শুধু তার একার নয়, বরং দেশের অন্ধকারে ডুবে থাকা 18 কোটি মানুষের মনের কথা। চতুর্থ প্রস্তাব, প্রশাসনের দলীয়করণ ও ক্যাপাসিটি চার্জের পর্দাফাঁস। হাসনাত আব্দুল্লাহর চতুর্থ প্রস্তাবটি ছিল সরকারের জন্য সবচেয়ে চপট আঘাত। তিনি অত্যন্ত সাহসের সাথে স্পষ্টভাবে বলেন, মাত্র 6 মাসের মধ্যে প্রশাসনের যে হারে বেপরোয়া দলীয়করণ ও দলীয় পদায়ন করা হয়েছে, তাতে ইনস্টিটিউশনাল মেমোরি বা প্রাতিষ্ঠানিক দক্ষতা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। অযোগ্য লোকদের বসানোর ফলেই সরকারের কাছে আজ কোনো ফুয়েল প্ল্যান নেই, ইমার্জেন্সি কোনো কন্টিনজেন্সি প্ল্যান নেই, এমনকি ডিজাস্টার রিকভারি প্ল্যানও নেই। হাসনাত আরও এক ভয়ঙ্কর তথ্য সামনে আনেন, যেখান থেকে সরাসরি বিদ্যুৎ আসে সেখান থেকেই সরকার সাধারণ মানুষের স্বার্থের কথা না ভেবে ভর্তুকি কেটে নিয়েছে, অথচ জনগণের পকেট কাটা সেই রাক্ষসী ক্যাপাসিটি চার্জ ঠিকই অক্ষত রাখা হয়েছে। বিদ্যুৎ না পেলেও কতিপয় অসাধু ব্যবসায়ীর পকেটে ঠিকই হাজার হাজার কোটি টাকা ঢুকে যাচ্ছে, যা জাতির সাথে এক চরম তামাশা ছাড়ার কিছুই নয়। সবশেষে হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মোক্ষম জবাবটি দিয়েছেন, তা যেন দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি লিখেছেন, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি। আপনারা হয়তো সেটা পড়ার দরকার মনে করেননি, কিংবা আপনাদের অযোগ্য টিমের কারণে আপনাদের কাছে সেটি পৌঁছায়নি। তথাপি আপনার দেয়া ওই 6 মাসের চ্যালেঞ্জ ও হিসাবটা আমরা মেনে নিলাম। কিন্তু মনে রাখবেন, ঘড়ির কাঁটা কিন্তু বিরোধী দলের জন্য ঘুরছে না, ঘুরছে খোদ আপনার সরকারের জন্যই। হাসনাত আব্দুল্লাহর এই সাহসী, গোছানো এবং তীক্ষ্ণ জবাব প্রমাণ করে দিয়েছে যে তরুণরা আজ কতখানি প্রস্তুত। তিনি শুধু তারেক রহমানের চ্যালেঞ্জই গ্রহণ করেননি, বরং পুরো জাতির সামনে প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান সরকারের মন্ত্রিসভা কতটা সমন্বয়হীনতায় ভুগছে। আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনাদের দায়বদ্ধতা, আপনাদের জবাবদিহিতা জনগণের মুখে। যখন মন্ত্রীরা শুধু ফাঁকা বুলি আর চ্যালেঞ্জ ছুটতে ব্যস্ত, তখন হাসনাত আব্দুল্লাহরা একেবারে ফ্যাক্ট আর ডকুমেন্টস নিয়ে কথা বলছেন। সুপ্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, তারেক রহমানের সরকার এই 15 দফার প্রস্তাব মেনে নিয়ে দেশের বিদ্যুৎ সংকটের সমাধান করতে পারবে, নাকি ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে এই সরকারের সময় সত্যিই শেষ হয়ে আসবে? আর জনগণের পকেটের কাটা এই ক্যাপাসিটি চার্জ বাতিল করা উচিত কিনা? আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আজকে এত বেশি গরম খবর, কোনটা রেখে কোনটা বলবো সিদ্ধান্ত নিতে পারছি না। তাহলে উপায় কি? উপায় এখন একটাই, আমি আস্তে আস্তে একটা একটা করে বলতে থাকি। আমরা প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খবর দিয়ে শুরু করি। খবরটা আর কারো নয়, মনে আছে আপনাদের? খেলা হবে, মনে আছে? কে বলেছিল খেলা হবে? শামীম ওসমান, নারায়ণগঞ্জের ডন, যিনি নারায়ণগঞ্জ যার ভয়ে থরথর করে কাঁপত, তিনি বিএনপিকে সরাসরি এইভাবে আহ্বান জানাতেন, খেলা হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে খেলা হবে, শামীম ওসমানের কথাটাই নকল করে ওবায়দুল কাদের বলতেন। তিনি কিন্তু এটা প্রথমে বলেছিলেন, আসো বাপু খেলা হবে। 3-4 দিন হলো শামীম ওসমানকে আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, সে সামনে আসা শুরু করছিল, বিশেষ করে 15ই আগস্টকে সামনে রেখে।
নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। আর তাদের নেতৃত্ব বলে রেখেছে ডিসেম্বরে তারা দেশে ফিরবে, যদিও কোন ডিসেম্বর এটা কিন্তু বলে নাই। আপনারা আবার ভাবেন না 2026 সালের ডিসেম্বর, এটা ডিসেম্বর তো শুধু 2026-এই নয়, 2041 সালেও ডিসেম্বর আছে। তো ওই উপলক্ষে সে আসা শুরু করেছিল। ঠিক তেমনই এরকম একটা প্রোগ্রামে আজকে এসেছিল আমেরিকায়। আর যাবে কোথায়? আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে, যে সমস্ত জুলাই যোদ্ধা আছে, তারা তাকে সেখানে রেড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে। একটা বিল্ডিং এসে বক্তব্য দিচ্ছিল, তার কাছে খবর গেল যে আপনি দ্রুত শেষ করেন, অবস্থা কিন্তু বাইরে ভালো না। সে অতি দ্রুত প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত যখন পালিয়ে যাচ্ছিল, ওই সময় স্থানীয় বিএনপি, জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মী যারা আছে, তারা তাকে ধাওয়া দেয়, সে পালিয়ে যায় এবং ধরে ফেলে এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। ওই ভিডিওটা অল্প একটু আমি আপনাদেরকে দেখাই। ভিডিও আবার দেখানো মুশকিল, কপিরাইটের ব্যাপার স্যাপার আছে, অল্প একটু দেখুন। আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে তারা একের পর এক বিভিন্ন জায়গায়, যেখানে জুলাই যোদ্ধারা বা এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যেখানেই গিয়েছে সেখানেই তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে। তারা ভেবেছিল যে পৃথিবীতে তারা মনে হয় তাদের জাল বিস্তার করে ফেলেছে, আর কেউ এখানে কোনোদিন পাত্তা পাবে না। কিন্তু মুদ্রার অপর একটা পৃষ্ঠা যে আছে, এটা তারা ভুলেই গিয়েছিল। যার কারণে এখন ওই যে আগেই বলেছি, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যে গতিতে কোনো কিছু ছুড়বেন, তার থেকে দ্বিগুণ গতিতে এটা ব্যাক করবে, সেটাই হচ্ছে। যাই হোক, এ বিষয়ে আমার বলা বক্তব্য শেষ। আরেকটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাই আগে বলা দরকার ছিল, সবচেয়ে সেন্সিটিভ একটি বিষয়। আপনারা জানেন, শেখ হাসিনা সরকারের সবচাইতে কুখ্যাত কিলার, খুনের সম্রাট, যাকে সিসিটিসির প্রধান বানানো হয়েছিল, সেই মনিরুল। মনে আছে আপনাদের মনিরুলের কথা? ওই যে কালো কুসকুসা, মিথ্যা কথা বলতেন আর মুসকি মুসকি হাসতেন, সেই মনিরুল শেখ হাসিনার সাথে সাথে সেও তো পালিয়ে গেছে। সে আজকে বাংলাদেশের আরেক ঘসেটি বেগম মাসুদা ভাট্টির কথা মনে আছে আপনাদের? ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন, যাকে রাজাকার বলার কারণে, যুদ্ধ অপরাধী বলার কারণে ব্যারিস্টার মইনুল হোসেন তাকে ওই অনুষ্ঠানেই বলেছিল আপনাদের মতো চরিত্রহীন মহিলাদের জন্যই দেশের এই অবস্থা। পরে তো সেই মাসুদা ভাট্টিকে দিয়ে শেখ হাসিনা মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করালেন, তাকে জেলে নিলেন। লোকটা এই অপমানের জ্বালা সইতে না পেরে তিনি স্টক করে মারা গেলেন কিছুদিন পরে, জেল থেকে বের হয়ে আসার পরে। সেই মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে ডেকে এনেছিল এই মনিরুলকে। মনিরুল এখানে এসে তার ভিতরের যে কুৎসিত মানসিকতা, তার ভিতরের যে মানুষ হত্যার যে জিঘাংসা, সেটা তিনি প্রকাশ করেছেন। এবং তিনি এতটা আফসোস করেছেন যে 5 আগস্টে কেন তিনি আরো অন্তত 10, 20, 50 হাজার মানুষকে হত্যা করতে পারলেন না। তিনি বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে গোসল না করতে পেরে তার ভিতরের যে আকুতি, তার ভিতরের যে আফসোস, এটা তিনি উদ্ঘাটন করেছেন মাসুদা ভাট্টির ওই চ্যানেলে এসে। কিভাবে শুরু করেছেন আসেন তার কথা অল্প একটু শুনে, এখানে একটু শুনে দেখি। পাশাপাশি আমি এবং ডিজিডিসিএফআই এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে, ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন। ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো। যেহেতু 12:30 পর্যন্ত এইরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তার মানে সেনাপ্রধানের প্রতি তার এত আক্রোশ, এত ক্ষোভ, তিনি এটি বলছেন যে সেনাবাহিনীর প্রধান তিনি 4 তারিখ রাত 12:30 পর্যন্ত শেখ হাসিনার সাথে ওয়াদা করলেন যে কোনো মূল্যে আমরা আপনাকে সেভ করব, আপনার ক্ষমতা, আপনার এই সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। ফলে তিনি কিছু কিছু জায়গা, ঢাকার খুব গুরুত্বপূর্ণ কিছু স্পট তিনি চেয়ে নিলেন যে এই জায়গায় সেনাবাহিনী থাকবে আর বাকি জায়গাগুলোতে পুলিশ থাকবে মনিরুলের নেতৃত্বে। কিন্তু 5 তারিখে তিনি যেখানে যেখানে সেনাবাহিনী ছিল সেখানেই তিনি প্রতিরোধ করেন নাই, তিনি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বাধা দেন নাই, তিনি বরং তাদেরকে ছেড়ে দিয়েছেন। তিনি আগের দিন রাতে প্রধানমন্ত্রীর সাথে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা বেমালুম ভুলে গেলেন। ভুলে গিয়ে তিনি নিরীহ ছাত্র জনতার বুকে যে গুলি চালানোর কথা ছিল, তাদেরকে যে নির্বিচারে হত্যা করার কথা ছিল, তাদেরকে যে একেবারে রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার কথা ছিল ঢাকার রাজপথে, সেটা তিনি করেন নাই। আর তিনি করেন নাই বলেই 5 আগস্টের মতো একটি ঘটনা ঘটেছে এবং তার ভাষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই দেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তার ভিতরের যে আফসোস, এটি আমরা দেখেছি। এই সেই মনিরুল, যে মনিরুল বাংলাদেশের নিরীহ মানুষদেরকে ধরে এনে তার হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়ে বা একটা হাদিসের বই ধরিয়ে দিয়ে
তিনি প্রচার করতেন এই যে একটা জঙ্গি ধরা পড়েছে এবং তার হাতে এই যে জিহাদি বই ছিল, এই জিহাদি বই সহ জঙ্গি ধরা পড়েছে, এবার এই জঙ্গিদের নিয়ে আমরা তাদের যে মূল কারখানা রয়েছে, জঙ্গি যে আস্তানা রয়েছে সেখানে যাচ্ছি। সেখানে তিনি আগে থেকেই আরো কিছু ইসলাম মোনা 20-50 জন লোককে ধরিয়ে নিয়ে ওখানে বন্দী করে রাখতেন। এই ওসিলা, এই সুতা দিয়ে প্রতিবার তিনি এরকম দলে দলে মানুষদেরকে হত্যা করেছে জঙ্গি তকমা দিয়ে। এই কৌশলে সেই মনিরুল সরাসরি ভারতের কাছ থেকে প্রশিক্ষিত, ভারতের কাছ থেকেও বেতন পেত, বাংলাদেশের কাছ থেকেও সে বেতন পেত। এই সেই মনিরুল, সেই মনিরুল আজ তার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। সে মাসুদা ভাট্টিকে বলছে যে 5 আগস্ট আমাদের দেখতে হতো না যদি সেনাবাহিনী কোথা রাখতো। যাই হোক, জনগণের বিচার করে দিয়েছে, তাদের যা প্রাপ্য ছিল তাদের প্রাপ্যটুকু পুরোপুরি বুঝিয়ে দিয়েছে। বাকিটুকু সরকারের দায়িত্ব। সরকার এখন তার বাকি কাজটুকু করলেই এই দেশটা সারা জীবনের জন্য কলঙ্ক মুক্ত হবে। আর একটা বিষয় বলে শেষ করবো, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যাচ্ছে, ওইটা আমি ইনশাল্লাহ আগামীকাল ভিডিও করব। কুষ্টিয়াতে আমির হামজার উপরে যে হামলা হয়েছে আপনারা জানেন, সেখানে বিএনপি, ছাত্রদল এবং নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদের নেতারা তারা নিজে গিয়ে হামলা করেছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখিয়েছি এবং ভিডিও সহ দেখিয়েছি। তারাই হামলা করেছে, আবার সেই নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ সারা দেশে জামাতের বিরুদ্ধে বিক্ষোভ করে বেড়াচ্ছে। এবং নুরুল হক নূর তো একেবারে ডাইরেক্ট ঘোষণাই দিয়েছে, জামাত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তারা 5 আগস্টের আগে যেরকম গুপ্ত ছিল তাদের সেরকম গুপ্ত থাকার ব্যবস্থা করে দেবো। ভাই রে ভাই, কি ক্ষমতার মালিক তিনি! এখন বাংলাদেশের সকল ক্ষমতার উৎসমুখ এখন নুরুল হক নূর। অথচ এই নুরুল হক নূর 5 আগস্টের পরে ইউনূস সরকারের আমলে, আপনাদের মনে আছে, সেনাবাহিনী এবং জাতীয় পার্টি তার একটা প্রোগ্রামে এই যে ঢাকাতে যখন তাকে ফেলে পেদানি দিল, সেনাবাহিনীর সদস্যরা তাকে যখন বন্দুকের বাঁট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পেরে ফেললো একেবারে রাস্তার উপরে, তখন কিন্তু এই আমরা সাধারণ মানুষ যারা প্রচন্ডভাবে প্রতিবাদ করেছিলাম এবং নুরুল হক নুরুর পাশে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদের ঝড় তুলেছিলাম, যার কারণে কিন্তু জাতীয় পার্টি ওইটার কারণে একেবারে কোন ভাষা হয়ে গেছে শুধুমাত্র এই আমাদের মতো নাগরিক সমাজদের প্রতিবাদের মুখে। সেই নুরুল হক নূর তার নিজের দলকে জলাঞ্জলি দিয়ে স্বার্থের কারণে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির সাথে আপোষ করে কোন রকম একটা সিট পেয়ে তার আরেক নেতা রাশেদ খান, তিনি তো গণ অধিকার পরিষদের মুখে চুনকালি দিয়ে বিএনপিতেই যোগ দিলেন, বিএনপি থেকে নমিনেশন নিলেন। সেই নুরুল হক নূর তিনি এখন বলছেন জামাত যদি বেশি বাড়াবাড়ি করে তাকে 5 আগস্টের পূর্বের সেই গুপ্ত অবস্থায় ফিরে যেতে বাধ্য করা হবে এবং নিজেরাই হামলা করে নিজেরাই আবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার ঠিক ছাত্রলীগ যে ভাষায় স্লোগান দিত, শেখ হাসিনা যা বলতো এরাও ঠিক তাই বলছে। তাহলে হোয়ার ইজ ডিফারেন্স? There is no difference between Sheikh Hasina and Nurul Haq Nur. প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।